ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তফা খামেনি নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি সহ নিহত 2। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। ব্যারেল প্রতি ছাড়ালো $100। ঢাকায় মধ্যরাত থেকে ফিলিং স্টেশনের চালকদের ভিড়। জ্বালানিবাহী নতুন জাহাজ আসায় বেড়েছে মজুত। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্তে গ্রেপ্তার। বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা হুমকি পরোয়া না করে খামেনি পুত্র মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরান। আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এদিকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছে। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। টানা 10 দিন ধরে ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। খামেনিকে হত্যার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার হুমকির কাছে মাথা নত করেনি ইরান, অব্যাহত রেখেছে পাল্টা হামলাও। এবার ট্রাম্পের আপত্তি ও ইসরায়েলের হত্যার হুমকির পরও খামেনি পুত্র মোস্তফা খামেনিকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে চূড়ান্ত করল ইরান। এর মধ্য দিয়ে ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত দমে না যাওয়ার কড়া বার্তা দিল তেহরান। মোস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছেন দেশটির 80 জনের বেশি বিজ্ঞ ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট। নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়ে আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। তারা সব আদেশ মেনে চলতে এবং বাস্তবায়নে সদা প্রস্তুত থাকারও বার্তা দেওয়া হয়েছে। মোস্তফা খামেনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে, বয়স 56 বছর। 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তার স্ত্রী, মোস্তফা খামেনির স্ত্রী ও এক বোন নিহত হন। হামলাস্থলে উপস্থিত না থাকায় রক্ষা পান মোস্তফা খামেনি। এদিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার মধ্যেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে আইআরজিসি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। ফলে হু হু করে বাড়ছে দাম। ইতোমধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $108, যা গত 3.5 বছরের মধ্যে সর্বোচ্চ। এমন অবস্থায় রাশিয়ার তেলের ওপর থেকে বড় পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বিশ্ব বাণিজ্যের 80%-এরও বেশি পরিচালিত হয় সমুদ্রপথে। তাই সাগরপথে ব্যাঘাত ঘটলে একদিকে বাড়ে পণ্য পরিবহন খরচ, অন্যদিকে বিঘ্নিত হয় সরবরাহ। জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 39 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানির 6/1 অংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 3/1 অংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ কমেছে প্রায় 20%। কয়েকদিনের ব্যবধানে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে 25%-এর বেশি। মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশিরভাগ দেশ অপরিশোধিত তেলের বাণিজ্যের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের সম্ভাব্য হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো 140 মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ স্থগিত করতে বাধ্য হয়েছে, যা বিশ্বব্যাপী মোট চাহিদার প্রায় 1.5 দিনের সমান। এরই মধ্যে জ্বালানির অপচয় রোধে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেল উৎপাদনে কাটছাঁটের ঘোষণা দেয় কুয়েতের প্রধান জাতীয় তেল কোম্পানি। এমন অবস্থায় হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর মাধ্যমে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া উপসাগরীয় সামুদ্রিক অঞ্চলের ক্ষয়ক্ষতি মেটাতে $2,000 কোটি বীমা পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে জেপি মর্গানের পূর্বাভাস, উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর জন্য $30,000 কোটি বীমা কভারেজ প্রয়োজন।
barrels of sanctioned crude. এদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেট জানিয়েছেন, রাশিয়ার তেলের উপর থেকে আরও বড় পরিসরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞদের মতে চলমান সংঘাত বন্ধ না হলে লাগাম টেনে ধরা যাবে না তেলের দামে। Really, I think a lot of it is as expected as the Strait of Hormuz basically closed down and the inventories built up, that you would just constantly see an increase in price. যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর দুই প্রান্তে আটকা পড়েছে জ্বালানি ও পণ্যবাহী কয়েকশো জাহাজ। তানভীর চানি, এখন বিশ্ব। এদিকে রাজধানীতে তেল নিতে মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন চালকরা, যদিও সরবরাহ সংকটে বন্ধ রয়েছে অনেক স্টেশন। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন মজুদ স্বাভাবিক, তবে পরিস্থিতি বিবেচনায় রেশনিং অব্যাহত থাকবে। ইমদাদুল আজাদ জানাচ্ছেন বিস্তারিত। মধ্যরাতে রাজধানীর আসাদ গেটের একটি পেট্রোল পাম্পের বাইরের দৃশ্য এটি। সারি সারি ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অপেক্ষায় বহু মোটরসাইকেল চালক। একই দৃশ্য রাজধানীর অধিকাংশ পাম্পেই। তেলের জন্য দীর্ঘ সারি, তেল না থাকায় সন্ধ্যা থেকেই অনেক পাম্প বন্ধ থাকতেও দেখা গেছে। আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা ক্রেতাদের সঙ্গে পেট্রোল পাম্প কর্মচারীদের কথা কাটাকাটি, হাতাহাতির ঘটনাও ঘটছে। ক্রয়সীমা নির্ধারণ করে দেয়া হলেও অতিরিক্ত চাপে অনেক পাম্পেই তেল বিক্রি বন্ধ। অনেক চালক তাই ঘুরছেন পাম্প থেকে পাম্পে। এখন আমি মাত্র আছি নারায়ণগঞ্জ থেকে, প্রত্যেকটা তেল পাম্পে ওদেরকে দেখে মনে তেল আছে, কিন্তু তেল দিতে চাইছে না। আমাদের এক গাড়ি তেল 2 দিন যাইতো, এখন এক গাড়ি তেল এক বেলায় যায় না। 12টা বাজে তেল আইছে, 1টা বাজে চালু করছি, শেষ। এখন চাহিদার বেশি প্রত্যেকটা পাবলিক চাচ্ছে, কিন্তু আমরা সরকারি নির্দেশ অনুযায়ী প্রতি বাইকে 2 লিটার করে দিচ্ছি, গাড়িতে 10 লিটার দিচ্ছি, এবং জিবে এবং মাইক্রোবাসে 20 হইতে 25 লিটার করে দিচ্ছি। 100% ভোগাচ্ছে তো, অনেকে তো রিজার্ভ করে রাখছে, কেউ লাগবে 2 লিটার, সে 5 লিটার রিজার্ভ করে রাখছে। এদিকে ঘাটতি নেই জানিয়ে তেল মজুত না করতে বারবারই বলে আসছে সরকার। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি চালু থাকবে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। জ্বালানিবাহী নতুন জাহাজ আসায় মজুদ বেড়েছে তেল গ্যাসের। অকটেন পেট্রোলের যোগান আছে পুরো মার্চ মাসের। 14 মার্চের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জ্বালানিবাহী আরও কয়েকটি জাহাজের। আমদানি প্রক্রিয়া সচল রাখতে এলসি খোলা নিয়মিত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এদিকে জ্বালানি নিয়ে ঘাটতি নেই জানিয়ে সাশ্রয়ী হবার পরামর্শ দিলেন জ্বালানি মন্ত্রী। সাজিদ আরাফাতের প্রতিবেদন। নানামুখী চাপে থাকা বিদ্যুৎ জ্বালানি খাতকে অনিশ্চয়তায় ফেলেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জ্বালানি সরবরাহ ব্যাহতের শঙ্কায় সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে চাপ। এমন বাস্তবতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে তেল সরবরাহের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি জ্বালানি মজুত পর্যাপ্ত বলেও আশ্বস্ত করা হয়। দেশে বর্তমানে পেট্রোল মজুত আছে 15,000 টনের বেশি, যার দৈনিক চাহিদা প্রায় 1,000 টন। এমন বাস্তবতায় আগামী 15 দিনের আগে মজুত শেষ হওয়ার শঙ্কা নেই। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এর চাহিদা বেড়েছে দ্বিগুণ। এদিকে ডিজেলের দৈনিক চাহিদা প্রায় 12,000 টনের কাছাকাছি। তবে গেল কয়েকদিনে ডিজেলের চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন জাহাজ আসায় মজুত বেড়ে দাঁড়িয়েছে 1,61,000 টনে। চাহিদা অনুযায়ী অকটেনের যোগান আছে পুরো মার্চ মাসের। বিপিসি বলছে জ্বালানি সরবরাহে ঘাটতি নেই। জনগণকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ তাদের। আমাদের তেলের পর্যাপ্ত মজুদ আছে, আর আমরা যে এলসিগুলো আমরা প্রতি মাসে আমাদের একটা থাকে যে এই মাসে কতগুলো খুলবো, 15টা 16টা যেটা আমরা করে থাকি, সেগুলো এই মাসেও চলমান আছে। অলরেডি আমরা এলসি খুলে ফেলেছি, এবং আমাদের যে রেগুলারভাবে যে তেল আসার যে প্রক্রিয়া, সেটাকে আমরা অব্যাহত ইনশাল্লাহ রাখবো। তারাও আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। এদিকে রোববার এলএনজি ও এলপিজিবাহী 6টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে। এছাড়া তেলবাহী আরও 2টি জাহাজ আসে বন্দরে। এর মধ্যে 2টি জাহাজ খালাসের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান জ্বালানি মন্ত্রী। এছাড়া 11 ও 14 মার্চ আরও কয়েকটি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নতুন করে জাহাজ আসায় দেশে আপাতত জ্বালানি সংকটের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন জ্বালানি মন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে
যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। একটা বঙ্গুর অবস্থা জেনাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি, ৭৬,০০০ কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাল্লাহ এখনো ভালো রেখেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সংকট মোকাবেলায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ চালু রাখার পাশাপাশি জনগণকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান জ্বালানি মন্ত্রী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার মূল পরিকল্পনাকারীর সন্দেহে আটক ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে রিমান্ড দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার রাতে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। শনিবার মধ্যরাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে তারা সুযোগে আবার বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে সীমান্তে আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স আরও জানিয়েছে, হাদী হত্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চার্জশিটে এই দুইজনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, হাদী হত্যার পর অভিযুক্ত দুজন অবৈধভাবে মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। আটকের পর তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গেল ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার পুরানা পল্টন এলাকায় রিকশায় থাকা ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলি লেগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদী। অভিযুক্ত আসামিরা সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যান ভারতে। এর আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দুবাইয়ে আছেন এবং হাদী হত্যায় তিনি জড়িত নন বলেও দাবি করেছিলেন। যদিও এই বিষয়ে সত্যতা পায়নি বাংলাদেশ পুলিশ। আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তানভীর জনি, এখন, বিশ্ব। রাজধানীর যাত্রাবাড়িতে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে যাত্রাবাড়ি সবজির আড়তে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মেহেদি হাসান অপু নামে ওই ব্যক্তিকে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা তাকে একটি হাসপাতালে নিয়ে যান। ঘণ্টাখানেক পর মৃতদেহ যাত্রাবাড়ি সবজি বাজারে ফেলে পালিয়ে যান তারা। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান, নিহত অপু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন। আমাদের ক্লিয়ার মেসেজ, এই সরকার গঠন করার পর থেকে আমরা ইনস্ট্রাকশন পেয়েছি, চাঁদাবাজি, মাদক আর আপনার ছিনতাইকারী, জুয়া, এগুলো চলবে না। এগুলো নিয়ে আমাদের প্রতিনিয়ত অভিযান চলছে। আপনারা ইতিপূর্বে শুনছেন যে আমরা বিভিন্ন জায়গাতে অলরেডি বিভিন্ন অভিযান দিয়েছি এবং অনেক মানুষকে আমরা অ্যারেস্ট করে বিদ্যুৎ আদালতে সোপর্দ করেছি। প্রতিদিনই এই অভিযান চলছে। ময়মনসিংহ এখন যানজটের নগরী। সড়কে চলছে রিকশা, অটোরিকশার রাজত্ব। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন ও সেবা কার্যক্রম। এমন অবস্থায় নতুন সরকার ক্ষমতায় আসার পর বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। নাগরিকদের ভোগান্তি, হয়রানি দূর করতে দ্রুত সিটি নির্বাচন দেওয়ার তাগিদ নাগরিক নেতাদের। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা কুন্দ। যতদূর চোখ যায় সড়কে শুধুই অটোরিকশার সারি। জট লেগে সড়কে ঠায় দাঁড়িয়ে থাকে এভাবেই। ময়মনসিংহ শহরের সড়কের প্রতিদিনের চিত্র এটি। সকাল থেকে রাত অবধি রিকশা, অটোরিকশার জ্যামে নাকাল নগরবাসী। রাস্তায় ধারণ ক্ষমতার বহুগুণ বেশি যানবাহন চলাচলের কারণে যানজট লেগেই থাকে। বৈধ অবৈধ এসব যানবাহনের লাগাম টানতে পারেনি সিটি কর্পোরেশন। উন্নয়ন কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। বন্ধ রয়েছে রাস্তাঘাট, ড্রেন সহ অবকাঠামোর নির্মাণ ও সংস্কার কাজ। সেবা মিলছে না ওয়ার্ড অফিসগুলোতেও। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। 1.5 কিলোমিটার রাস্তা কোর্ট থেকে
মাসকান্দা 1.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা পাড়ি দিতে চরপাড়া মোড় হয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সিটির যে গাড়িগুলা শহরে ঢুকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা জ্যামে আমরা আটকে থাকি। নির্বাচিত কাউন্সিলর থাকলে অবশ্যই আমরা তার কাছেও যাব কিংবা আশা করতাম, এখন তো উনি নাই। নির্বাচিত কাউন্সিলর এবং মেয়র যদি থাকতো আজকে এই রাস্তাটা আমাদের এভাবে পড়ে থাকে না। এদিকে নতুন সরকার গঠনের পর সিটি নির্বাচনের পালেও হাওয়া লেগেছে। মেয়র কাউন্সিলর পদে নির্বাচনের জানান দিচ্ছেন অনেকে, প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলোও। মেয়র নির্বাচন করবে না, সেটা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত মনোনয়ন দেওয়া হবে। তো সেই হিসাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, দলে যার আদর্শ মানবে তা অবশ্যই তাকে গ্রহণ করবে এবং তাকে মেনেই তার নির্বাচন করতে হবে। চেয়ারম্যান এবং আমাদের কাউন্সিলরগুলো আমরা মোটামুটি একটা আমাদের প্রস্তাবনার ভিতরে চলে আসছে। আমরা খুব দ্রুত, আমরা আশা করতেছি সপ্তাহখানেক ভিতরে তাদের নামগুলো আমরা প্রকাশ করব। আর মেয়রের ব্যাপারে আমাদের কেন্দ্রের মতামত আমরা দিয়ে রাখছি, কেন্দ্র এটা তারা কেন্দ্রের থেকে জানাবে। নাগরিক নেতারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। ভোগান্তি আর হয়রানি দূর করতে দ্রুত সিটি নির্বাচন দেওয়ার তাগিদ তাদের। রাষ্ট্রকে অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে এই সেবামূলক প্রতিষ্ঠানটি হস্তান্তর করতে হবে। কারণ জনপ্রতিনিধি যদি না থাকে তাহলে জনগণের দুর্ভোগ কি এটা বুঝবে না। প্রায় 250 বছরের পুরনো এই জেলায় পৌরসভা স্থাপিত হয় 1869 সালে। 21 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভা 2018 সালে উন্নীত হয় সিটি কর্পোরেশনে, যার বর্তমান আয়তন প্রায় 91 বর্গ কিলোমিটার। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। আবারও দস্যু আতঙ্কে বরগুনার পাথরঘাটার জেলেরা। গভীর সাগর ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলেও। একের পর এক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের জীবিকা নিয়ে শঙ্কিত নদী তীরবর্তী মানুষ। ভয়ে সাগরে না নামায় হাট বাজারে আশঙ্কা হারে কমছে মাছের সরবরাহ। অলি আহমেদের ছবিতে সুজন আকনের প্রতিবেদন। জীবিকার উৎস এই নীল জলরাশিতে এখন মৃত্যুর আতঙ্ক। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সমুদ্রের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যু চক্র। বরগুনার পাথরঘাটা উপকূলে জেলেদের চোখে মুখে আতঙ্ক। মাছ ধরার ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। কয়েক বছর আগে সুন্দরবনের কটকা এলাকা থেকে অপহরণের শিকার হন ইব্রাহিম হাওলাদার। মুক্তিপণ দিয়ে ফিরে এলেও এখনও কাটেনি ভয়। জলদস্যু এমন কায়দায় চাচ্ছে যে যদি কোনো কায়দায় যদি দমন না করা যায়, তাদেরকে কোনো কায়দায় যদি মুক্ত করা না চায় তাদের হাত থেকে, তাহলে জেলেদের ওই যে মরণ। 17 ফেব্রুয়ারি পদ্মা সুইচঘাট এলাকা থেকে ট্রলার সহ নিখোঁজ হয় কিশোর মিরাজুল। এর 5 দিন পর নারিকেলবাড়িয়ায় জলদস্যুদের গুলিতে আহত হন আরও 2 জেলে। একের পর এক এমন ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় হাজারো জেলে ও তাদের পরিবার। ধার উদ্ধার হরিয়া 4 লক্ষ টাকা দেশে দেওয়ার পর হেরা টাকা নেছে, কিন্তু লোকের কোনো খবর হেরা পৌঁছায় নাই। আমাদের তো প্যাড আছে ভাই, আমরা তো প্যাডের দায় যাই। তো আমাদের যদি জলদস্যুরা ধরে যদি মারে ধরে তাহলে আমরা কই যাবো? যখন আমরা প্রশাসনের কাছে যাই তখন তারা তো তেমন একটা কিছু করে না। রাত্রে আমাদের খাওয়া মার যায়। তারপর আমাকে সাথে আর একটা বোট ছিল, সেই বোটের 3 জনকে আর কি গুলি করে আহত করছে। দস্যু আতঙ্কে সাগরে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে আসায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। ঘাটে অলস পড়ে আছে ট্রলারগুলো। হাট বাজারে কমেছে মাছের সরবরাহ। 2025 ও 26 অর্থবছরে রাজস্ব আদায় হয় 1,44,31,173 টাকা, যা গত অর্থবছরের তুলনায় 38,98,057 টাকা কম। মৎস্য আহরণ ও সরবরাহ অনেকাংশে কমে গেছে। ফলে একদিকে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমি আশাবাদী আগামী ভরা মৌসুমে এর সমস্যার সমাধান হবে। জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পেতে পাথরঘাটায় মানববন্ধন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে দস্যু বাহিনী নির্মূল সম্ভব বলে মনে করেন তারা। অতি শীঘ্র দমন করা না হয় তাহলে আমরা আসলে এই পেশাটা ছেড়ে দেব। আগে ছিল 2 লাখ 1 লাখ, কিন্তু এখন তারা চায় 5 লাখ 7 লাখ টাকা।
তো এটা দিয়ে ছাড়াই আনা আমাদের পক্ষে সম্ভব না। তা আমার মনে হয় যদি অভিযান করে, কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, পুলিশ আছে, এরা যদি করে তাইলে এটা ধরা খুব কঠিন না। জলদস্যু ইস্যুতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পাথরঘাটা কোস্টগার্ড। তথ্য সংগ্রহে ক্যাম্পে প্রবেশেও বাধা দেন তারা। সুজনা কোন, এখন বরগুনা। কুমিল্লায় গোমতী নদীর চিরচেনা রূপ বদলে গেছে। বিস্তীর্ণ ফসলের যে মাঠে আবাদ হতো শস্য, সে মাঠ লুটে নিচ্ছে মাটি খেকোড়া। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে নদীর চরের মাটি, ফলে নদী থেকেও গভীর হচ্ছে চর। গতি পরিবর্তনের শঙ্কা যেমন আছে, তেমনি হুমকিতে পড়ছে কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য। খালেদ সাইফুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফোরকান হোসেন। গোমতী নদীর উৎপত্তি ভারতে। কটক বাজার থেকে গোমতী নদী প্রবাহিত হয়েছে ৬০টি উপজেলা হয়ে। নদীর পানিতে সেচ সুবিধা পেয়ে চরের মাঠ ভরে উঠেছে ফসলে। কিন্তু শুকনো মৌসুমে নদীর চর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জড়িত হয় প্রভাবশালীরা। শুকনো মৌসুমে নদী শুকিয়ে গেলেও বর্ষায় উজানের ঢলে ফুলে ফেপে ওঠা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। চর কাটতে কাটতে বর্তমান বাঁধও হুমকিতে পড়ছে। কাটা হয়েছে বন ও খেলার মাঠও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই সরকারি জায়গা না, তাহলে দারগারা রাতে টাকা দিলে তো মাটি নিতে পারে, ওই রাত্রে নেয়, দিনে নেয়। আপনার এই শাক সবজি এটা মানে কমিটি কোনো করতে পারে না, এটা ক্ষতি হচ্ছে না। দেখা গেছে এরকম ভাবে মাটি নিতে যাইয়া নদীর যে আইল আছে, আইলের নিকটবর্তী স্থানে পর্যন্ত গভীর গর্ত করে ফেলি। তো এগুলি হইতে নদীকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণ, প্রশাসন উভয়েরই সংশ্লিষ্টতা থাকার একান্ত প্রয়োজন। কৃষিমন্ত্রী সাফ বলেছেন, গোমতীর চরে অবৈধ মাটি কাটা চলবে না। থেমে নেই পরিবেশ কর্মীরাও। চলছে স্মারক প্রদান, প্রতিবাদ। সবারই এক কথা, নদী বাঁচাও। আমার প্রায়োরিটি গুমতি থেকে মাটি কাটা, জিরো টলারেন্স। এত উর্বর মাটি, এত সুন্দর, এই মাটি কাটার জন্য গুমতি ভাঙে, এই মাটি কাটার জন্য উর্বর মাটি ধ্বংস হচ্ছে, এই মাটি জন্মার জন্য চোরেরার উপদ্রব বাড়ে। এটাকে বন্ধ করতেই হবে যে কোনো পরিস্থিতি। প্রাকৃতিক মাছের অভয়াশ্রমটাকে ঠিক রাখার জন্য, আমাদের জীবন ধারাকে ঠিক রাখার জন্য যে গোমতী নদীর যে চলমান প্রবহমান পানির যে ধারা, সে ধারাটাকে অব্যাহত রাখতে হবে এবং সেখান থেকে কোনোভাবেই মাটি কেটে গোমতীকে ক্ষয়ক্ষতির মুখে ফেলে দেওয়া যাবে না। শুকিয়ে গেছে প্রবাহমান নদী। চরের সমান্তরাল মাঠ গিলে ফেলেছে প্রভাবশালী চক্র। ফলে নদীর চেয়ে নিচু হচ্ছে চর। তাতে গতি পরিবর্তনের শঙ্কাও তৈরি হচ্ছে, যা বাদ রক্ষায় বড় হুমকি। ফসলের মাঠ কেটে উৎপাদন কমছে কৃষিতে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযান এবং মামলা চলমান রয়েছে। যেখানে আমাদের অধিগ্রহণকৃত ভূমি রয়েছে সেখানে এবং বাঁধের ক্ষয়ক্ষতি করলে সেক্ষেত্রে আমরা থানায় মামলা দায়ের করছি, প্রশাসনকে জানাচ্ছি। প্রশাসন সেখানে অভিযান চালাচ্ছে। সম্প্রতি আমরা দেবিদ্বারও মামলা দায়ের করেছি। চেষ্টা করছি যে যেন এই মাটিটা না নিয়ে যেতে পারে এবং আমাদের এই ড্রাইভ, এই অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনোভাবে ছাড় দিতে চাই না। গোমতী নদীর যে মাটি, যে অবয়ব আছে, স্ট্রাকচার আছে, এটা যেন ইনট্যাক্ট থাকে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দিনাজপুরের আত্রাই নদীর ওপর দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম ঘিরে দীর্ঘদিনের সেচ সংকটে অবশেষে আশার আলো দেখছেন কৃষকরা। এলজিইডির স্থায়ী মেরামত উদ্যোগে এবার দুর্ভোগের অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরমান হোসেনের ছবিতে কঙ্কন কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিনাজপুর সদরের মোহনপুরে ২০১৪ সালে চালু হয় আত্রাই নদীর রাবার ড্যাম। প্রায় এক দশক কৃষকদের সেচ চাহিদা মেটাতে ব্যবহার হলেও রাবার অংশে ফুটো দেখা দেয় গত ৩ বছর ধরে বন্ধ ছিল ড্যামটি। ফলে শুকনো মৌসুমে সেচ সংকটে পড়ে সদর ও চিরিবন্দর উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৬,০০০ হেক্টর জমির কৃষকরা। ২০১১ সালে এলজিইডির তত্ত্বাবধানে শুরু হয় দেশের সর্ববৃহৎ এই রাবার ড্যামের নির্মাণ কাজ। তবে ভরা ইরি ও বড় মৌসুমে হাল চাষ ও রোপণ কাজ চললেও নদী থেকে পর্যাপ্ত পানি না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। বারবার মেরামত করেও মিলছিল না স্থায়ী সমাধান। গত 2 বছর 3 বছর ধরে নষ্টের কারণে আমরা পানি সেচ দিতে পারি নাই। লিকগুলো ভালো করার পর
থাকে না, নষ্ট হয়ে যায়, আবার পানি বাইরে হয়ে চলে যায়। রিপেয়ারের কাজ হচ্ছে, মানে পানি আটকেলে পানিটা বেশি উঠবে, কারণ খরচ কম হবে, বিল আমাদের কম উঠবে। রাবারের কাজ ভালোভাবে হয়, এই আর কি। আমরা কৃষকেরা যেন সামনে দিনে ভালোভাবে চাষ করতে পারি। তবে এবার এলজিইডির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিট প্রকল্পের আওতায় ড্যামের ক্ষতিগ্রস্ত রাবার সম্পূর্ণভাবে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন থেকে নতুন রাবার এনে স্থায়ীভাবে ড্যামের কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী এপ্রিলের মধ্যে ড্যামটি পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন উপজেলা প্রকৌশলী। এই প্রযুক্তিগুলো হচ্ছে বাইরে চায়না, এবং এগুলা দিলে রিপেয়ারিং হচ্ছে। আগের কাজগুলো ড্যামেজ হয়ে গেছে আমাদের রাসায়নিক সার পানির বেশি কারণে। এখন যেটা প্রয়োজন পড়ে রিপেয়ারিং এর, সেই রিপেয়ারিংটা আবার পুনরায় করা হচ্ছে যেন আগামী দিনের মতো পুনরায় ভালো চলে। এই রাবার ড্যামটা আমরা গত কয়েক বছর ধরে এটা মেরামত করে আসা হচ্ছিল, কিন্তু পানির যে আমাদের সাস্টেনেবিলিটি ধরে রাখা, এটা রাখতে পারছিলাম না। এই জন্য এই অর্থ বছরে আমাদের এলজিডির IWRN থেকে আমাদের এটা রিপ্লেসমেন্টের বরাদ্দ পাওয়া যায়। সে প্রেক্ষিতে আমরা টেন্ডার করা হয় এবং টেন্ডারের প্রেক্ষিতে এখন আমাদের কাজটা চলমান আছে। এলজিইডির এই স্থায়ী মেরামত উদ্যোগে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। দীর্ঘদিনের সেচ সংকট কাটিয়ে আবারও আত্রাই নদীর পানি ধরে রেখে কৃষি জমিতে সেচ নিশ্চিত হবে এমন প্রত্যাশায় দিন গুনছেন কয়েক হাজার কৃষক। এখন দিনাজপুর। হাওর বৃষ্টিত জেলা নেত্রকোনা ও সিরাজগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে রাস্তাঘাট ও ফসলি জমি। এতে স্বস্তি প্রকাশ করেছে কৃষকরা। রবিবার দিবাগত রাতে নেত্রকোনায় জেলা সদরে বৃষ্টি শুরু হয়। হালকা থেকে মাঝারি এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। এছাড়া বোরো ধানের জমিগুলো বৃষ্টির পানি পাওয়াতে কৃষকদের মাঝে স্বস্তি ফেলেছে। সদর উপজেলা ছাড়াও জেলার পূর্বধলা, বারহাট্টা ও মদন উপজেলাও বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে কিশোরগঞ্জের জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ভোরের দিকে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিতে ধানের জমিতে পানির ঘাটতি কিছুটা কমেছে। ঈদ কেনাকাটায় রাজধানীর অন্যান্য শপিং মলগুলোর মতো উপচে পড়া ভিড় নেই গুলশানের মার্কেটগুলোয়। ঢিলাঢালাভাবেই চলছে কেনাকাটা। নেই দর কষাকষি। পছন্দ হলেই নির্ধারিত দামে পছন্দের পোশাক কিনতে পারছেন ক্রেতারা। তবে অভিজাত এলাকায় জামা কাপড়ের দাম নিয়ে ভ্রান্ত ধারণা থাকলেও শুধু লাখ টাকা নয়, ক্রেতাদের সামর্থ্য মতো সব দামের পণ্য রয়েছে বলে জানান গুলশানের পোশাক বিক্রেতারা। বিস্তারিত প্রতিবেদনে। দেখতে দেখতে বিদায় নিল 18 রমজান। আর কয়েকদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানেই নতুন জামা, রং বেরঙের বাহারি ডিজাইনের নতুন পোশাক। ঈদ যতই ঘনিয়ে আসছে, পছন্দের জামা কাপড় কিনতে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকলেও মূলত ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে মার্কেটগুলো। রাজধানীর অন্যান্য মার্কেটগুলোর মতো গুলশানের অভিজাত শপিং মলগুলোতেও পরিবার পরিজন নিয়ে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা। দাম নিয়ে খুব একটা অভিযোগ না থাকলেও পছন্দের রং ও সাইজ নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। এবার ঈদের যে বিষয়টা হচ্ছে, না পুরোপুরি শীত চলে যাচ্ছে আর না একদম 100% গরম আসছে। সো যেহেতু মিডলে, এই জন্য কিছু কমফি খুঁজছি আর কিছু স্টাইলিশ খুঁজছি। দিনভর ক্রেতাদের সামনে এসব পোশাক উপস্থাপন করতে ক্লান্তি নেই দোকানিদের। গুলশান এলাকা মানেই পণ্যের অতিরিক্ত দাম নয়, বরং মানুষের চাহিদা মতো দোকানে বিভিন্ন দামের পোশাক রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। আমার দোকানে আপনার 1200 টাকা দামেরও ড্রেস আছে, আবার 20,000 টাকা দামেরও ড্রেস আছে। আমার ক্লায়েন্ট যারা আছে, কাস্টমার যারা আছে, তারা আসলে কি টাইপের প্রোডাক্ট লাইক করে, আমি ওটাকে মাথায় রেখে সবসময় পারচেজ করি। বিদেশি সালোয়ার কামিজ, পাঞ্জাবির পাশাপাশি অনেকেই আবার বেছে নিচ্ছেন দেশীয় সুতি পোশাক। গরমে আরামের কথা চিন্তা করে হালকা রং ও কাজের জামাকাপড়ই এবার নজর কাড়ছে ক্রেতাদের। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। অমর একুশে বইমেলা শুধু দেশের লেখকদের মিলন মেলা নয়, বরং প্রবাসী বাঙালি সাহিত্যিকদের জন্য বড় এক ক্ষেত্র। দেশের বাইরে বসে অনেকে নিয়মিত বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করছেন। বাংলা সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের প্রয়াস। নতুন প্রজন্মের মধ্যে বাড়াচ্ছে আগ্রহ। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যকে বুকে ধারণ করে আছেন বহু অভিবাসী।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা সাহিত্য চর্চায় রেখে চলেছেন নিজের স্বাক্ষর। কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা কিংবা গবেষণাধর্মী লেখায় উঠে আসছে প্রবাস জীবনের অভিজ্ঞতা, নস্টালজিয়া আর দেশের প্রতি ভালোবাসা। আগামী প্রজন্মের কাছে আমরা আমাদের সৃষ্টিকর্ম, আমাদের শিল্প, সাহিত্য এসবকে আমরা তুলে ধরতে সক্ষম হব। আবৃত্তি অথবা গান অথবা ছবি আঁকা, নাচ, যে কোনোভাবেই হোক আমরা চেষ্টা করি বাংলা সংস্কৃতিকে তাদের মাঝে তুলে ধরতে। 1.5 কোটির বেশি বাংলাদেশি এখন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। তাদের একটি বড় অংশ সাহিত্য চর্চা করছেন এবং প্রতি বছর 21শে বই মেলা ঘিরে প্রকাশ করেন নতুন বই। এই বাংলা ভাষার চর্চার মধ্য দিয়ে এই সমস্ত প্রবাসী লেখক, প্রবাসী বাংলাদেশিরা তার বাংলা ভাষার জন্য, তার অস্তিত্বের জন্য এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছেন। প্রকাশকরা বলছেন, বাংলাদেশের বইমেলায় প্রবাসী লেখকদের বইয়ের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এখন দরকার অনুবাদে জোর দেয়া। বিদেশি সাহিত্যগুলো, বিভিন্ন দেশের সাহিত্যগুলো বাংলা ভাষায় সঠিকভাবে অনুবাদ করে তা বিভিন্ন ভাবে দেশে ছড়িয়ে দিলে তো সে অনুবাদের মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে আরো ভালোভাবে রূপ নিতে পারবে। বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে সহায়ক বিদেশে অবস্থান করা লেখকরা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলা ও সাহিত্যকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবৈধ আখ্যায়িত করে ও নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবার স্বাধীন তদন্ত কমিটির দাবি জানিয়েছেন দেশের 50টি ক্লাব। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও 50টি ক্লাবের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। নির্বাচনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর 50 ক্লাবগুলোর মধ্যে চলছে দা-কুমড়ো সম্পর্ক। রোববার নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে দেশের ছোট বড় ও নামকরা 50টি ক্লাব। এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদনও জমা দিয়েছে ক্লাবগুলো। ক্লাব প্রতিনিধিদের দাবি, বিসিবি নির্বাচনের পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন। তাদের মতে নিরপেক্ষ তদন্ত হলে সেটি বাংলাদেশের ক্রিকেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে, সেই দিকে আর কি। যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই, ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা। অনেক দিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে, আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই। যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক। আমরা যদি সেম ওয়েতে বোর্ডটা ভাঙার জন্য আবেদন জানাই, ব্যাপারটা সঠিক হবে না। আপনার বিসিবি আপনার একটা বড় গোষ্ঠীকে আপনি রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের স্পোর্টসের একটা খুব গর্বের জায়গা আমাদের। তো এটা আপনার আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়া এবং গভর্নমেন্ট আপনার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্তের মাধ্যমেই যেন সঠিক বিচার। এদিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। আপনারা জানেন যে পুরা 76টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মোহামেডান সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় 2টি ক্লাব, ওরা সহ এটার সাথে একমত। আর 50টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, আর এর চেয়ে তো বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। এখন প্রশ্ন একটাই, ক্লাবগুলোর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এবং তদন্তের মধ্যে দিয়ে কি সমাধান বেরিয়ে আসে। ফারহান ইসান, এখন, ঢাকা। নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়ার কাছে হারলেও এখনও কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার পার্থে E&D লিডস স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 9টা থেকে 1.5 ঘন্টার নিবিড় অনুশীলনে ওয়ার্ম আপ এবং পাসিং ড্রিল করেছে মেয়েরা। পাশাপাশি নিজেদের মধ্যে একটি 20 মিনিটের প্রস্তুতি ম্যাচ খেলে চূড়ান্ত রণকৌশলও ঝালিয়ে নিয়েছে আফিদা, ঋতুপর্ণারা। টুর্নামেন্টে 2 ম্যাচ হারলেও এখনও শেষ 8-এর দরজার সমীকরণ খোলা আছে বাংলাদেশের সামনে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢেরে গিয়ে উজবেকিস্তান, তবে 63 ধাপ পিছিয়ে থাকলেও নিজের মেয়েদের নিয়ে আশাবাদী পিটার বাটলার। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন সেরাটা দিতে প্রস্তুত তার দল। Hopefully, with the preparation that we've done of late, it will stand us in good stead. And every day is a learning day. With an average age of 19 and a half, we move into the next game
full of optimism and but at the same time sort of guarded. কোয়ার্টার ফাইনালে সমীকরণ জিয়ে রাখার প্রথম শর্ত হলো উজবেকিস্তানকে যে কোনো ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই হবে না, নির্ভরশীল থাকতে হবে অন্য দলের দিকেও। যদি এ গ্রুপে ইরান বনাম ফিলিপাইন ম্যাচটি ড্র হয় এবং বাংলাদেশ নিজেদের ম্যাচটি জিতে যায়, তবে সেরা তৃতীয় দল হিসেবেই প্রথমবারের মতো এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে বাংলাদেশ। অধিনায়ক আফ্রিদা খন্দকার জানান তার দলের হারানোর কিছু নেই। শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে বদ্ধপরিকর লাল সবুজের প্রতিনিধিরা। উজবেকিস্তানের সাথে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নাই, আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে কালকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামের ম্যাচটি তাই হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের এক নতুন ইতিহাস রচনার সুযোগ। মাহফুজ আহমেদ, এখন। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরো একবার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তফা খামেনি, নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি সহ নিহত 2। বিশ্ববাজারে হুহু করে বাড়ছে তেলের দাম, ব্যারেল প্রতি ছাড়ালো $100। ঢাকায় মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে চালকদের ভিড়, জ্বালানিবাহী নতুন জাহাজ আসায় বেড়েছে মজুদ। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্তে গ্রেপ্তার, বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।